1950 সালের 29শে আগস্ট তৎকালীন সোভিয়েত ইউনিয়নের অন্তর্ভুক্ত কাজাখস্তানের একটি টেস্ট সেন্টারে একত্রিত হয়েছেন দেশটার গুরুত্বপূর্ণ নীতি নির্ধারকরা। কন্ট্রোল রুমে সবাই অপেক্ষা করছেন একটি বিশেষ অস্ত্র সম্পর্কে জানতে, আর ওই অস্ত্রটার সাংকেতিক নাম হলো RDX-1, সোভিয়েত ইউনিয়নের বানানো প্রথম পারমাণবিক বোমা। তবে এটি আদেও কাজ করবে কিনা তা জানা যাবে কেবল এর সফল পরীক্ষার পরে। আর কিছুক্ষণ পরে এক বিকট শব্দে কেঁপে উঠল পুরো এলাকা, ধোঁয়ায় ছেয়ে গেল আকাশ। দূরের গ্রামবাসীরা ভাবলো হয়তো বড় কোনো ঘূর্ণিঝড় ধেয়ে আসছে, আর এদিকে টেস্ট সেন্টারের সকলে মেতে উঠল বিজয়ের উল্লাসে, কারণ তাদের বহুদিনের পরিশ্রম হয়েছে সফল। আর এখন সোভিয়েত ইউনিয়নের কাছেও আছে পারমাণবিক বোমা। আর মুহূর্তের মধ্যেই সংবাদ পৌঁছে গেল যুক্তরাষ্ট্রে। তারা ভেবেছিল সোভিয়েত ইউনিয়নের অন্তত 10 বছর লাগবে পরমাণু বোমার কঠিন পদ্ধতি আবিষ্কার করতে, আর এত অল্প সময়ে রুশ বিজ্ঞানীরা কি করে করলো এই কাজ। মার্কিন যুক্তরাষ্ট্রের প্রশাসন বিশ্বাসই করতে পারছিল না যে তবে কি চুরি হয়ে গেছে আমেরিকার পরমাণু গবেষণার তথ্য। মার্কিন যুক্তরাষ্ট্রের প্রশাসন দ্রুত তদন্ত শুরু করলো, আর তদন্তের রিপোর্ট দেখে চোখ কপালে উঠে গেল তাদের। সোভিয়েত ইউনিয়নের পরমাণু বোমা RDX-1 হুবহু নাগাসাকিতে ফেলা পরমাণু বোমা ফ্যাটম্যানের নকল। তো বন্ধুরা, আজকের এই ভিডিওতে আমরা জানবো কিভাবে আমেরিকার পরমাণু বোমা আবিষ্কারের অল্প সময়েই পরমাণু বোমা তৈরি করেছিল সোভিয়েত ইউনিয়ন, যা পরবর্তীতে দুদেশকেই জড়িয়ে ফেলেছিল এক দীর্ঘমেয়াদী স্নায়ুযুদ্ধে। তো বন্ধুরা, চলুন প্রতিবারের মতো ভিডিওটাকে শুরু থেকে শুরু করি। পরমাণু বোমা আবিষ্কারের প্রধান উপাদান ইউরেনিয়াম নিয়ে সোভিয়েত ইউনিয়ন গবেষণা শুরু করেছিল প্রথম বিশ্বযুদ্ধের পরপরই। পাশাপাশি জার্মানি, আমেরিকা আর ব্রিটেনেও একই সময়ে শুরু হয়েছিল এই গবেষণা। তবে কোনো দেশই নিশ্চিতভাবে অবগত ছিল না এই ধরনের বোমা কতটা কার্যকরী হবে সেই বিষয়ে। তাই উল্লেখযোগ্য অগ্রগতির দেখা মেলেনি 1940 সালের আগ পর্যন্ত। আর এদিকে দ্বিতীয় বিশ্বযুদ্ধ শুরু হলে সোভিয়েত ইউনিয়ন জড়িয়ে পড়ে দীর্ঘমেয়াদী যুদ্ধে। তাই স্ট্যালিনের পক্ষে যুদ্ধ রেখে নতুন সমরাস্ত্র উদ্ভাবনে সময় ব্যয় করা ছিল বোকামি। আর ঠিক এই কারণে পরমাণু প্রকল্প সহ বিভিন্ন বিভাগে কর্মরত সকল বিজ্ঞানীদেরকে নিয়োগ করা হয় নৌবাহিনী, বিমান বাহিনী সহ যুদ্ধের বিভিন্ন গুরুত্বপূর্ণ গবেষণার কাজে। আর 1942 সালে সেই সময়ে সোভিয়েত ইউনিয়নের নামধারী বিজ্ঞানী জর্জি প্লাইরভ পরমাণু প্রকল্প নিয়ে পশ্চিমাদের সন্দেহজনক কার্যকলাপ শনাক্ত করেন। তিনি লক্ষ্য করেন হঠাৎ করে ব্রিটেনে পরমাণু সম্পর্কিত রিসার্চ পেপার প্রকাশিত হচ্ছে না, আর তার মানে নিশ্চয়ই তারা গোপনে বড় কোনো পরিকল্পনা নিয়ে কাজ করছে। আর কোনো রকম দেরি না করেই প্লাইরভ চিঠি লিখে জোসেফ স্টালিনকে এই বিষয়ে অবগত করেন। আর স্টালিন প্রথমে প্লাইরভের কথা আমলে না নিলেও পরে গোয়েন্দা রিপোর্ট যাচাই করে জানতে পারেন প্লাইরভের ধারণাই ঠিক। তাই দ্বিতীয় বিশ্বযুদ্ধের বিপদ সংকুল সময়েও তোড়জোড় করে চালু করা হয় পরমাণু প্রোগ্রাম। আর এই প্রোগ্রামের দায়িত্ব দেওয়া হয় স্টালিনের বিশ্বস্ত পদার্থবিজ্ঞানী আইগর কুরচাটভ এর উপরে। আর দেখতে দেখতে কেটে যায় কয়েক বছর। দ্বিতীয় বিশ্বযুদ্ধের জয়ের মুখে চলে আসে মিত্রবাহিনীর দেশগুলো। আর এই সময়ে 1945 সালের জুলাই মাসে আমেরিকান প্রেসিডেন্ট হ্যারি ট্রুমান জোসেফ স্টালিনের সাথে এক সাক্ষাতের সময় বলেন জাপানকে ধ্বংস করে দেওয়ার মতো একটি নতুন অস্ত্র তাদের হাতে আছে, আর যেটা স্পষ্টতই ছিল পরমাণু বোমার ইঙ্গিত। আর স্টালিনেরও বুঝতে বাকি ছিল না সেই কথা। তবে সেই দিন তিনি এমন ভান করেন যে তাতে সোভিয়েত ইউনিয়নের কিছু যায় আসে না, বরং স্টালিনও বলে দিলেন কি সেই অস্ত্র তা জানার চেয়েও গুরুত্বপূর্ণ যে কোনোভাবে জাপানকে পরাজিত করা। আর এরপরই একই বছরের আগস্ট মাসে মার্কিন যুক্তরাষ্ট্র লিটল বয় আর ফ্যাটম্যান নামের দুটো পরমাণু বোমা দিয়ে আঘাত হানে জাপানে। বিশ্বকে জানিয়ে দেয় যে তাদের কাছে এমন এক অস্ত্র আছে যার মাধ্যমে এক নিমেষেই ধ্বংস করে ফেলা যায় একটি গোটা শহরকে। আর আমেরিকার পরমাণু বোমা লিটল বয় ছিল ইউরেনিয়াম 235 দিয়ে তৈরি। আর সোভিয়েত ইউনিয়ন আটকে গিয়েছিল মূলত এখানেই। তারা কোনো মতেই ইউরেনিয়াম 238 থেকে ইউরেনিয়াম 235 আলাদা করার পদ্ধতি আবিষ্কার করতে পারছিল না। আর নাগাসাকিতে ফেলা ফ্যাটম্যান বোমাটি ছিল প্লুটোনিয়াম দিয়ে তৈরি।
তবে প্লুটোনিয়ামও বের করতে হয় ইউরেনিয়ামকে শুদ্ধিকরণের মাধ্যমে। আর ইউরেনিয়াম থেকে প্লুটোনিয়াম শুদ্ধিকরণ তুলনামূলকভাবে সহজ কাজ, তবে এর জন্য দরকার ছিল প্রচুর পরিমাণে ইউরেনিয়াম। আর ইউরেনিয়াম এর যোগান নিয়ে অবশ্য খুব একটা বেগ পেতে হয়নি সোভিয়েত ইউনিয়নকে। দ্বিতীয় বিশ্বযুদ্ধে জার্মানি আত্মসমর্পণের পর ওখান থেকে প্রচুর পরিমাণে ইউরেনিয়াম জব্দ করে সোভিয়েত ইউনিয়ন এর সেনারা। আর এরই সাথে জার্মানি থেকে একদল জার্মান বিজ্ঞানীকেও আটক করা হয়, ফলে তাদের সহায়তায় কিছুটা বেগবান হয় সোভিয়েত ইউনিয়নের পরমাণু প্রকল্প। আর 1945 সালে জোসেফ স্টালিন পরমাণু প্রকল্পের সফল দায়িত্ব অর্পণ করেন NKVD অফিসার লাভরেন্তি বেরিয়ার ওপরে। কাজেই একজন গোয়েন্দা আধিকারিককে যখন পরমাণু প্রকল্পের দায়িত্ব দেওয়া হয় তখন আমেরিকার অভ্যন্তরে শুরু হয়ে যায় গুপ্তচর বৃত্তি। অবশ্য রুশ গোয়েন্দারা অনেক আগে থেকে সক্রিয় ছিল আমেরিকায়। মূলত আমেরিকার কমিউনিস্টদের তারা কাজে লাগিয়ে তারা আমেরিকা থেকে বিভিন্ন তথ্য হাতিয়ে নেওয়ার পরিকল্পনা করেছিল অনেক আগেই। এমনকি বিশেষ কয়েকজন রুশ গুপ্তচরকে এমন ভাবে তৈরি করা হয়েছিল যারা কিনা অত্যন্ত সুকৌশলে আমেরিকার পরমাণু গবেষণা প্রোগ্রাম ম্যানহাটন প্রোগ্রামে কর্মরত ছিল। আর এদের মাঝে সোভিয়েত গুপ্তচর ডেভিড গ্রিনলাসের নাম বিশেষভাবে আলোচিত, যিনি মূলত তার বোন ইথেল রোজেনবার্গ এবং বোনের স্বামী জুলিয়াস রোজেনবার্গের মাধ্যমে সোভিয়েত গোয়েন্দা সংস্থার সাথে যোগসাজশ গড়ে তোলেন। আর এরপর প্রতিনিয়ত রুশ গোয়েন্দাদের কাছে পাঠাতে থাকেন আমেরিকার পরমাণু বোমার ডিজাইন সহ বিভিন্ন খুঁটিনাটি বিষয়। আর সবথেকে গুরুত্বপূর্ণ বিষয়টি সোভিয়েত ইউনিয়নকে সরবরাহ করেন ম্যানহাটন প্রকল্পের তরুণ পদার্থবিজ্ঞানী থিওডর হল। তার মাধ্যমে দীর্ঘদিন ধরে আটকে থাকা সোভিয়েত পরমাণু প্রকল্পের দড়ির গেরও খুলে যায়। আর তারা অবশেষে জানতে পারে কিভাবে ইলেকট্রোম্যাগনেটিক এবং গ্যাসীয় ডিফিউশন পদ্ধতির মাধ্যমে ইউরেনিয়াম 238 থেকে ইউরেনিয়াম 235 আলাদা করা হয়। আর সেই সাথে নাগাসাকিতে বিস্ফোরণ করা ফ্যাটম্যান বোমার সকল তথ্যও সোভিয়েত গোয়েন্দাদের হাতে তুলে দেন থিওডর হল। অথচ এগুলো আবিষ্কার করতে দীর্ঘ সময় লেগে গিয়েছিল আমেরিকার। এমনকি গবেষণার সাথে জড়িত অনেকে নিজেদের জীবনের ঝুঁকি পর্যন্ত নিতে হয়েছিল। কিন্তু সোভিয়েত রাশিয়া শুধুমাত্র বিশ্বস্ত কয়েকজন গুপ্তচরকে দিয়ে এমন সব দুরূহ কাজ করিয়ে নেয়, ফলে তাদের অর্থ ও শ্রমের পাশাপাশি বেঁচে যায় অনেক সময়। আর এছাড়া অস্কার সোবেরার ও রুসেল ম্যাকডাক নামের দুজন সোভিয়েত গুপ্তচর ইউরেনিয়াম শুদ্ধিকরণ পদ্ধতির যন্ত্রাংশ এবং পরমাণু বোমা বিস্ফোরণ সংক্রান্ত গুরুত্বপূর্ণ তথ্য দিয়ে সোভিয়েত ইউনিয়নকে সাহায্য করেছিলেন। তবে বেশি দিন তারা গুপ্তচর বৃত্তির কাজ চালিয়ে যেতে পারেননি। জুলিয়াস রোজেনবার্গ, ইথেল রোজেনবার্গ ও ডেভিড গ্রিনলাস ধরা পড়েন আমেরিকার হাতে। আর অস্কার সেবোরার পালিয়ে আসেন সোভিয়েত ইউনিয়নে। অন্যদিকে থিওডর হলকে রাখা হয় কঠোর নজরদারিতে। প্রথমে তিনি গুপ্তচর বৃত্তির অভিযোগ অস্বীকার করলেও মৃত্যুর কিছুদিন আগে এক সাক্ষাৎকারে তা স্বীকার করেছিলেন তিনি। আর আমেরিকা পরবর্তীতেও তাদের অনুসন্ধান জারি রাখে। এমনকি তাদের নিজস্ব পরমাণু প্রোগ্রামের মূল্যায়ক ওপেনহাইমারকেও জিজ্ঞাসাবাদ করা হয়, এমনকি তাকেও রাখা হয় বিশেষ নজরদারিতে। আর পরে অবশ্য আমেরিকার পক্ষ থেকে নিশ্চিত করা হয় যে ওপেনহাইমার সোভিয়েত গুপ্তচরদের কেউ ছিলেন না। সোভিয়েত রাশিয়া তাদের প্রথম নিউক্লিয়ার বোমার সফল বিস্ফোরণ চালানোর পর মার্কিন যুক্তরাষ্ট্রের প্রতিক্রিয়া হয়েছিল ঠিক তেমন, যেমনটা হিরোশিমাতে পরমাণু বোমা ফেলার পর হয়েছিল সোভিয়েত রাষ্ট্রপ্রধান জোসেফ স্টালিনের। আর এটা ঠিক যে আমেরিকাও জানতো সোভিয়েত ইউনিয়নও আবিষ্কার করবে পরমাণু বোমা, তবে ম্যানহাটন প্রজেক্টে নিজেদের গুপ্তচর ঢুকিয়ে দিয়ে যে এত দ্রুত তথ্য চুরি করে নিয়ে সোভিয়েত ইউনিয়ন কাজটা করে ফেলবে তা রীতিমতো ভাবনার বাইরে ছিল। আর যদিও সোভিয়েত রাশিয়া সরাসরি তথ্য চুরির দায় স্বীকার করেনি, তবে সোভিয়েত ইউনিয়নের প্রথম পরমাণু বোমা RDS-1 এর ডিজাইন দেখলে সহজেই বোঝা যায় যে এই বোমাটি আমেরিকার ফ্যাটম্যান বোমার হুবহু নকল ছিল। আর এদিকে সোভিয়েত রাশিয়ার এই অর্জনে আমেরিকাও হাতে হাত রেখে বসেছিল না, বরং আবারও তারা সোভিয়েত ইউনিয়নকে পিছনে ফেলতে উঠে পড়ে লেগে যায় থার্মোনিউক্লিয়ার ওয়েপন বা হাইড্রোজেন বোমা বানানোর কাজে। আর এর ফলে দুই মহাশক্তির মধ্যে শুরু হয় ক্ষমতা ও প্রভাব বিস্তারের এক বাজে প্রতিযোগিতা, যা চলে টানা কয়েক দশক ধরে। আর ইতিহাসে যা ঠান্ডা যুদ্ধ বা স্নায়ুযুদ্ধ নামে পরিচিত। আর এর ফলে বেশ কয়েকবার দেখা যায় পরমাণু যুদ্ধের আশঙ্কাও, যদিও শেষ পর্যন্ত সম্মুখ সমরে মুখোমুখি হয়নি দুপক্ষ। তবে ভবিষ্যতের জন্য প্রস্তুতির কোনো খামতি রাখেনি কোনো পক্ষই। দুদেশই এত বছর ধরে নিজেদের পরমাণু বোমার মজুদ বাড়িয়েই চলেছে। আর বর্তমানে সোভিয়েত ইউনিয়নের উত্তরসূরি রাশিয়ার হাতে যত পরিমাণ পারমাণবিক বোমা রয়েছে সেগুলি এই দুই দেশ তো বটেই, বরং পুরো পৃথিবীকে ধ্বংসস্তূপে পরিণত করার ক্ষমতা রাখে। আর অদূর ভবিষ্যতে যদি তৃতীয়
দ্বিতীয় বিশ্বযুদ্ধ লেগেই যায় আর এই দুই দেশ একে অপরের বিরুদ্ধে পরমাণু অস্ত্র ব্যবহার করেই ফেলে, তাহলে বলাই যায় পুরো পৃথিবী এক নিমেষে ধ্বংস হয়ে যাবে, চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে এতদিন ধরে গড়ে তোলা মানব সভ্যতা। তো বন্ধুরা, এই ছিল আমাদের আজকের আয়োজন। যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে একটা লাইক দিয়ে ভিডিওটাকে বন্ধুদের মধ্যে ছড়িয়ে দিন। আর এমনই নতুন নতুন ভিডিও দেখতে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখুন। আর দেখা হবে পরের কোনো ভিডিওতে। ততদিন ভালো থাকবেন, সুস্থ থাকবেন।